বর্ষা হয়েছে মূলত। তোমরা সকলে সাক্ষী হইও চন্দ্র তারা দেখছে নিশিকালে কিন্তু
আসসালামু আলাইকুম মামুন। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মামুন কই? মামুন, রেকর্ড অফ করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মাই ডিয়ার, আমি আসতেছি। একটু একটু হ্যাঁ, 1-2 মিনিট একটু। স্যার তুমি বলছো আমি কিসের করে জানো? আমার স্যালারি একটা বাংলাদেশ এজেন্টকে পাঠিয়েছে, ও এখনো পারে না আমাকে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা ক্লাস শুরু করি। আমাদের শ্রদ্ধেয় হালিম স্যার আপনাদের সাথে ক্লাস কিভাবে হবে এই বিষয়ে আলোচনা করেছেন। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ক্লাস শুরু করব। আমার নাম ভোলানাথ কুন্ডু। আমি পার্টনার হিসাবে আছি তাসনুভা মেহেদি ভোলা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্মে। আমি আপনাদের সাথে অ্যাসুরেন্স ক্লাসগুলো নিব। আমার কো টিচার হিসেবে নাইমা সুলতানা, নাইমা আপু থাকবেন। তো ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমার ক্লাসগুলো মূলত অ্যাসুরেন্স ক্লাসগুলো কিভাবে নিব এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা। আমি যে চ্যাপ্টারগুলো আপনাদের সাথে আলোচনা করব, আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস কভার করার, প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোয়েশ্চেন্স এবং আপনাদের সেলফ টেস্ট আছে, প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করব আর কি। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন ক্লাস করতে আসবেন অবশ্যই আপনাদের অ্যাসুরেন্স যে ম্যানুয়ালটা আছে এই ম্যানুয়ালটা নিয়ে আসবেন। আপনাদের আপনাদের অ্যাসুরেন্স ম্যানুয়াল সম্ভবত আপনারা সবাই পেয়ে গেছেন আইসিএবি থেকে, আপনারা সংগ্রহ করে নেবেন যারা এখনো সংগ্রহ করেননি। যাই হোক, আমি ক্লাস শুরু করব। আপনাদের সবার সাথে অ্যাসুরেন্স বইটা কি আছে? হ্যাঁ, একটু হেল্প করতে হবে যেহেতু। জি স্যার। হ্যাঁ নো স্যার, স্যার। আছে আমাদের সাথে। ওকে, স্যার আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা সময় নষ্ট না করে ক্লাস শুরু করি, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আচ্ছা, ছিল। জি বলেন প্লিজ। স্যার আমরা তো রেজিস্ট্রেশনের কাগজ এখনো পাইনি, মানে আইসিএবি রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের থেকে নিয়ে ক্লাস এনরোল করেছি, তো আমরা বইও নিতে পারিনি। এখন এই বইটা কি আমরা সেম ভাবে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে গিয়ে আবার নিতে হবে? আপনারা আইসিএবি তে যোগাযোগ করেন, আইসিবি তে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। হুম। আচ্ছা, তো আপনারা সবাই অ্যাসুরেন্স বইয়ের অ্যাসুরেন্স যে ম্যানুয়ালটা
এই অ্যাসুরেন্স ম্যানুয়ালের পেজ নাম্বার রোমান 10, পেজ নাম্বার রোমান 10, 10 নাম্বার পেজ। হ্যাঁ, রোমান 10 একেবারে প্রথমে শুরুতেই সবাই একটু বের করেন পেজ নাম্বার রোমান 10, হ্যাঁ 10 নাম্বার পেজ, পেজটা সবাই একটু বের করেন। বের করেছেন? জি স্যার। হ্যাঁ, আমরা যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি একটু হেল্প করতে হবে, হ্যাঁ কথা বলতে হবে, সাথে থাকতে হবে, সঠিকভাবে ক্লাস করতে হবে। এখানে দেখেন এই অ্যাসুরেন্স আমাদের যে ম্যানুয়ালটা আছে, অথবা আপনাদের কাছে যাদের কাছে বই নেই তারা লিখে নিতে পারেন, কাছে যদি খাতা কলম থাকে লিখে নিতে পারেন, অথবা আপনার কাছে যদি স্মার্ট ডিভাইস থাকে সেখানে আপনারা নোট করে রাখতে পারেন। এখানে দেখেন অ্যাসুরেন্স বইয়ের পেজ নাম্বার 10, রোমান 10 যে পেজ নাম্বার, এইখানে স্পেসিফিকেশন গ্রিড আছে। স্পেসিফিকেশন গ্রিড অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে এইটা দেওয়া আছে রোমান 10 নাম্বার পেজে, 10 নাম্বার পেজে। এখানে স্পেসিফিকেশন গ্রিড দেখেন, গ্রিডের প্রথমে ফার্স্ট যে গ্রিডটা দেওয়া আছে সেটাকে বলতেছে দ্য কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। আমি আবার বলছি, দ্য কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। এইখান থেকে 20% মার্কস আসবে আপনাদের, অর্থাৎ আপনারা যে 100 মার্কস পাবেন অ্যাসুরেন্সে, এর 20% মার্কস আসবে আমাদের স্পেসিফিকেশন গ্রিডের ফার্স্ট গ্রিড থেকে, দ্য কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। তো এই গ্রিডটা কভার করবে আপনাদের বইয়ের চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 4, 1 থেকে 4 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আছে আপনারা মার্ক করে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। 1 থেকে 4 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার থেকে আপনারা পাবেন 20% মার্কস। অর্থাৎ স্পেসিফিকেশন গ্রিডের প্রথম গ্রিডটা কভার করবে 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যদি আমরা সঠিকভাবে পড়তে পারি তাহলে 20% মার্কসের আনসার আমরা দিতে পারবো। সেকেন্ড যে গ্রিড আছে ইন্টারনাল কন্ট্রোলস, এইখান থেকে আপনারা পাবেন 25% মার্কস। অর্থাৎ আপনাদের বইয়ের চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9, 5 থেকে 9 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার থেকে আপনারা পাবেন 25% মার্কস, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9। স্পেসিফিকেশন গ্রিডের থার্ড যে গ্রিডটা আছে এখানে বলছে গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। এটা হলো থার্ড গ্রিড, যেখান থেকে পাবেন আপনি 35% মার্কস। এটা কভার করবে চ্যাপ্টার 10 টু চ্যাপ্টার 13, অর্থাৎ 10, 11, 12, 13 এই 4টা চ্যাপ্টার কভার করবে স্পেসিফিকেশন গ্রিডের থার্ড গ্রিডটা, যেখান থেকে আপনি পাবেন 35% মার্কস। এবং লাস্টের যে গ্রিডটা আছে ফোর্থ গ্রিড, প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস, এইটা থেকে আপনারা পাবেন 20% মার্কস। অর্থাৎ চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16, চ্যাপ্টার 14 থেকে চ্যাপ্টার 16 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আছে এখান থেকে আপনি পাবেন 20% মার্কস। তাহলে আমি যদি আবার একটু রিপিট করি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানা, তাহলে আপনারা সঠিকভাবে আনসার দিতে পারবেন না পরীক্ষার হলে। আপনারা অনেকেই হয়তোবা মনে করবেন 1 থেকে 10 পর্যন্ত আমি পড়েছি, পড়ে আমি পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাচ্ছি, আমার প্রিপারেশন মনে হয় খুব ভালো, 80% মার্কস আনসার দিতে পারবো। আসলে তেমন কিছু হবে না, কারণ এখানে দেখেন একেবারে কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে এটা প্রথমেই বলে দিয়েছে, এবং আইসিএব এর যে কোশ্চেন আসবে এই স্পেসিফিকেশন গ্রিড অনুসারেই আসবে। তাহলে আমি আবার রিপিট করতেছি, প্রথম যে গ্রিডটা আছে সেই গ্রিডটা বলতেছে কনসেপ্ট, প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। এইখান থেকে আপনারা পাবেন 20% মার্কস, যেটা কভার করবে চ্যাপ্টার 1 থেকে 4, 1 টু 4। সেকেন্ড যে গ্রিডটা ইন্টারনাল কন্ট্রোলস, এখান থেকে পাবেন 25% মার্কস, এটা কভার করবে চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9, চ্যাপ্টার 5 থেকে 9। থার্ড যে গ্রিড গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট,
এটা থেকে আপনারা পাবেন 35% মার্কস, যেটা কভার করবে চ্যাপ্টার 10 টু চ্যাপ্টার 13, 10 থেকে 13 পর্যন্ত। এবং লাস্টের যে গ্রিডটা আছে সেই গ্রিডটাকে বলতেছে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস। এখান থেকে আপনারা পাবেন 20% মার্কস, অর্থাৎ চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16। অর্থাৎ 1 থেকে 16, এই 16টা চ্যাপ্টার আছে আপনাদের অ্যাসুরেন্স বইয়ে। 16টা চ্যাপ্টারই আপনাকে পড়তে হবে সঠিকভাবে। আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান, আপনি যদি পরীক্ষায় পাশ করতে চান, তাহলে আপনাকে 16টা চ্যাপ্টারই পড়তে হবে। আমি আবার একটু বলি যে অ্যাসুরেন্স যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা দুইটা বিষয় কনসিডার করে আপনাকে পড়তে হবে। একটা হলো আপনি এক্সাম পরীক্ষার হলে অ্যাটেন্ড করার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। অন্যটা হলো আপনারা যে বিভিন্ন সিএ ফার্মে কর্মরত আছেন, হ্যাঁ, বা আপনারা প্যাস প্রোগ্রামের আন্ডারে আছেন, আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই যে যে নলেজ আপনি কি করতেছেন, হ্যাঁ, নলেজ আপনি অ্যাকোয়ার করতেছেন, এই নলেজটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যালি। অর্থাৎ অ্যাসুরেন্স বইয়ের যে বিষয়গুলো আমরা আলোচনা করব, সেইটা আপনি যখন অডিট করতে যাবেন, অডিটে কিভাবে এটা অ্যাপ্লাই করবেন সেই বিষয়টাকেও আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। যাই হোক, তো আমাদের এই যে যে স্পেসিফিকেশন গ্রিড, যেখান থেকে আমরা বললাম 100 মার্কস আপনারা পাবেন, এই স্পেসিফিকেশন গ্রিডের 2nd এবং 4th গ্রিড, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে 9 এবং চ্যাপ্টার 14 থেকে 16, এই দুইটা গ্রিড কভার করব আমি। বাদ বাকি দুটো গ্রিড কভার করবেন নাইমা আপু, অর্থাৎ 1 থেকে 4 এবং 10 থেকে 13, এই চ্যাপ্টার গুলো কভার করবেন নাইমা আপু। তো যাই হোক, আজকে আমি শুরু করব চ্যাপ্টার 5 ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোলস। এই চ্যাপ্টার আমি শুরু করব। তো চ্যাপ্টার শুরু করার আগে এই স্পেসিফিকেশন গ্রিড নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। যদি কোশ্চেন না থাকে আমি সরাসরি চ্যাপ্টার 5 শুরু করব। অর্থাৎ আমাদের যে স্পেসিফিকেশন গ্রিড আছে এর 2nd গ্রিড ইন্টারনাল কন্ট্রোলস, যেখান থেকে 25% মার্কস আসবে, এই চ্যাপ্টার 5 আমি শুরু করব। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার জি স্যার। স্যার শুনতে আচ্ছা, পাচ্ছেন। আপনারা Yes, sir. জি স্যার, শোনা লিখেছেন যাচ্ছে। বা মার্ক করে নিয়েছেন তো, ঠিক কিনা? জি স্যার। Yes, sir. জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন বলি, এই যে আপনাদের যে অ্যাসুরেন্স বই বা অডিট অ্যাসুরেন্স বই, এইটা কিন্তু নতুন সিলেবাসের বই। এই সিলেবাসে এবারই পরীক্ষা হলো প্রথম। এই দুইটা বই আমি রিভিউ করেছি বা বিভিন্ন জায়গায় যে কারেকশনের প্রয়োজন সেগুলো আমি করেছি আর কি। অ্যাসুরেন্স এবং অডিট অ্যাসুরেন্স আইসিএবি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সো অ্যাসুরেন্স বা অডিট অ্যাসুরেন্স বইয়ে আমি যে বিষয়টা কনসিডার করার চেষ্টা করেছি সেটা হলো রেফারেন্স, অর্থাৎ কোন স্ট্যান্ডার্ড থেকে এই বিষয়গুলো আপনাদের ম্যানুয়ালে আসছে। আপনারা দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে রেফারেন্স গুলো দেয়া আছে, অথবা টেক্সটের ভেতর, অর্থাৎ কোনো চ্যাপ্টার পড়তে গেলে পড়ার সময় আপনারা দেখবেন এই রেফারেন্স গুলো দেওয়া আছে। সো এটা আপনাদের জন্য অনেক সহজ হবে এই রেফারেন্স ধরে স্ট্যান্ডার্ডটা পড়ার জন্য। বা আপনারা যখন প্রতিদিন যে অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করবেন বিভিন্ন ক্লায়েন্টে, তখন আপনাদের রেফারেন্সের প্রয়োজন হবে। আপনারা এই অ্যাসুরেন্স বা অডিট অ্যাসুরেন্স বই থেকেও এই রেফারেন্সগুলো আপনারা নিতে পারবেন। এবং দেখবেন প্রত্যেক বইয়ের একদম শেষে দেখবেন আপনার গ্লসারি অফ টার্মস দিয়ে দিয়েছি, যেখানে পুরা বইয়ের ইম্পর্টেন্ট ডেফিনেশন অথবা ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, তো আমরা এখন শুরু করব চ্যাপ্টার 5 ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল। চ্যাপ্টার 5 শুরু হলো পেজ নাম্বার 111,
111 নাম্বার পেজ থেকে শুরু, ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল। এইখানে মূলত 3টা টপিকস আলোচনা করেছি আপনাদের চ্যাপ্টার 5-এ। প্রথমটা হলো হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন নিয়ে আলোচনা করেছে, বা কেন ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করবে, কে ইন্টারনাল কন্ট্রোল ডিজাইন করবে, কে এইটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেকেন্ডটা হলো কম্পোনেন্টস অফ এ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং লাস্টেরটা হলো ইনফরমেশন অ্যাবাউট কন্ট্রোলস। মূলত এই 3টা টপিকস নিয়ে আপনাদের বইয়ে আলোচনা করা হয়েছে। আমি যেমনটা বলছিলাম ক্লাসের শুরুতে, আমি প্রত্যেক চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এক্সাম্পল আমি পড়াই দিব এখানে। এবং কি আপনাদের যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন, এই কিভাবে এমসিকিউ আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর প্রতি ক্লাস শেষে আমার যে ক্লাসের প্রেজেন্টেশনটা আছে, হ্যাঁ, এই প্রেজেন্টেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এখন সবাই বের করেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 115, 115 নাম্বার পেজ। এইখানে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা দেওয়া আছে। হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল, আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 115। আজকে অনেকেই অ্যাটেন্ড করেছেন, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে। আমি আশা করব নেক্সট ডেতে অবশ্যই সবাই আপনাদের ম্যানুয়ালটা সাথে রাখবেন, কারণ আমি ম্যানুয়াল থেকে পড়াবো, প্রত্যেকটা টপিকস এখান থেকে কভার করার চেষ্টা করব আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। স্যার ম্যানুয়ালটা কি আইসিবি থেকে নিতে হবে? হ্যাঁ, ম্যানুয়ালটা আইসিবি থেকে সংগ্রহ করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, এখন দেখেন আপনাদের যে চ্যাপ্টার 5 এর পেজ নাম্বার 115, আপনারা 115 নাম্বার পেজ বের করেন। এখানে প্রথম যে ডেফিনিশন আছে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনিশন, হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল, এই ডেফিনেশনটা দেওয়া আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 115। 115 নাম্বার পেজ আপনারা বের করতে পারেন। দেখেন এখানে বলে দিয়েছে যে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, যেটা আমি প্রথমেই বলতেছিলাম, যখন আমি বইটা রিভিউ করি তখন চেষ্টা করেছি প্রত্যেকটা টপিকস অথবা এই যে আলোচনাগুলো এইটার কোন স্ট্যান্ডার্ড থেকে এসেছে সেটার রেফারেন্সটা দেওয়ার। তো প্রথমেই দেখেন একেবারে ডেফিনেশন ইন্টারনাল, হোয়াট ইজ ইন্টারনাল কন্ট্রোল। এখানে বলতেছে আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, হ্যাঁ, অডিট করার জন্য আমরা যে স্ট্যান্ডার্ডটা ফলো করে থাকি সেইটার 315 স্ট্যান্ডার্ড, আইসা 315, আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। এইখানে এই ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা দেওয়া আছে। তাহলে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন দেওয়া আছে কততে? 315, 315, আইসা 315, আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এখানে দেওয়া আছে। তো দেখেন এইখান থেকেও চাইলে একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এভাবে কোশ্চেন করতে পারে যে ইন্টারনাল কন্ট্রোল, এই ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা কোন আইসাতে বলা আছে? আইসা 315, আইসা 300, আইসা 200, আইসা 500। তো কোনটাতে বলা আছে বলেন তো ভাই, আনসারটা কি হবে? 315 315। তাহলে দেখেন বইয়ে, 315 রাইট, বইয়ের কোনো 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 ওয়ার্ড, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা পড়তে হবে। এবং আমি যে চ্যাপ্টার গুলো পড়াবো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা মানে এখানে যে প্রত্যেকটা টপিকস আছে, প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট সবই আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে বলছে আমাদের যে 315, আইসা 315, এখানে বলা আছে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন। তো ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন কি বলতেছে যে দ্য সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল, এটার ডেফিনেশন বলা আছে দ্য সিস্টেম ডিজাইন
implemented and maintained by those charged with governance, management and other personnel. কি বলেছে? বলতেছে ইন্টারনাল কন্ট্রোল হলো একটা সিস্টেম অথবা প্রসেস। হ্যাঁ, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম হলো একটা সিস্টেম অথবা একটা প্রসেস। আপনারা জানেন প্রসেসে একাধিক ধাপ থাকে, তাই না? প্রসেস, এই প্রসেসটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে এবং মেইনটেইন করবে কারা? দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড আদার পার্সোনেল। হ্যাঁ, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা এই ইন্টারনাল কন্ট্রোলটা ডিজাইন করবে, তারা এটা ইমপ্লিমেন্ট করবে এবং তারা মেইনটেইন করবে। এখন কোশ্চেন হলো দোজ চার্জ উইথ গভর্নেন্স তাহলে কারা? এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এর ডেফিনেশন একটু পরেই আমরা দেখব। আগে আমরা ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা পড়ি, বুঝি, তারপর আমরা দোজ চার্জ উইথ গভর্নেন্স এবং ম্যানেজমেন্টের ডেফিনেশনটা আমরা করব। তো বললো যে ইন্টারনাল কন্ট্রোল এইটাকে বলতেছে একটা প্রসেস অথবা একটা সিস্টেম, এটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে বা মেইনটেইন করবে কে? ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অর আদার পার্সোনেল। তাহলে কেন এটা তারা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে, মেইনটেইন করবে? বলছে টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স। তারা একটা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে কিসের? অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিস অবজেক্টিভস with regard to reliability of financial reporting, effectiveness and efficiency of operation and compliance with applicable laws and regulation. কি বললো? বলতেছে ইন্টারনাল কন্ট্রোল হলো একটা প্রসেস অথবা একটা সিস্টেম। এই ইন্টারনাল কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করবে কে? ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অথবা আদার পার্সোনেল। তাহলে কেন এটা করবে তারা? বলতেছে করবে কি কারণে? টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স। এই ইন্টারনাল কন্ট্রোল যদি ইমপ্লিমেন্ট করে তাহলে এটা একটা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে কিসের? অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ এন্টিটিস অবজেক্টিভস। এন্টিটির যে অবজেক্টিভ গুলো ফিক্স আপ করা হয়েছে বা যে মিশন, যে ভিশন ফিক্স আপ করা হয়েছে, এই মিশন ভিশন ফিক্স আপ করেছে কারা? ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স। বলছে এই অবজেক্টিভ গুলো ফুলফিল হচ্ছে কিনা, এইটা অর্জিত হচ্ছে কিনা, সেইটার একটা রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে কে? এই ইন্টারনাল কন্ট্রোল। কিভাবে? তাহলে এই যে অবজেক্টিভটা যে ফুলফিল হচ্ছে কি হচ্ছে না, সেটা কিভাবে তারা প্রোভাইড করবে? বলছে উইথ রিগার্ড টু রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে। অর্থাৎ আপনারা জানেন যে শেয়ার হোল্ডার বা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার অথবা ইন্টেন্ডেড ইউজার যারা আছে, তারা এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল রিটার্ন বা রিপোর্ট আপনারা পাবলিশ করে থাকেন, তার উপর বেস করে কিন্তু তারা তথ্য উপাত্ত সংগ্রহ করে থাকে। বলতেছে যে উইথ রিগার্ড টু রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি অফ অপারেশন, অপারেশনটা ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা সেইটার মাধ্যমে। যদি অপারেশন ইফেক্টিভলি বা এফিসিয়েন্টলি অপারেট না করে তাহলে প্রতিষ্ঠান কি তার অবজেক্টিভ ফুলফিল করতে পারবে কি পারবে না? পারবে না। তো এই জন্য বলতেছে যে অপারেশন গুলো সেটা ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা। এবং লাস্টেরটা বলতেছে কমপ্লায়েন্স উইথ অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড রেগুলেশন। দেশের প্রচলিত বা যেখানে আপনি বিজনেস করতে যাবেন সেইখানের যে প্রচলিত আইন কানুন আছে সেইগুলো মেনে ব্যবসাটা পরিচালনা করতেছে কি না। যদি আপনি আইন কানুন না মেনে আপনার ব্যবসা পরিচালনা করেন তাহলে এই যে ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তারা কি করবে? আপনাকে পেনাল্টি ইম্পোজ করতে পারে অথবা আপনার বিজনেস কি করতে পারে বলেন তো? সিজ করতে পারে, বন্ধ করে দিতে পারে। তো যাই হোক, এইটা হলো ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন। আমি আবারও একটু রিপিট করতেছি আপনার বোঝার জন্য। বলতেছে যে ইন্টারনাল কন্ট্রোল হলো একটা প্রসেস অথবা একটা সিস্টেম যেটা ডিজাইন করবে, ইমপ্লিমেন্ট করবে বা ম্যানেজ করবে কে? দোজ চার্জ উইথ গভর্নেন্স, ম্যানেজমেন্ট অর আদার পার্সোনেল। কেন করবে? এরা টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করবে কিসের উপর? যে এন্টিটিজ অবজেক্টিভ গুলো অ্যাচিভ করতেছে কিনা। টু প্রোভাইড রিজনেবল অ্যাসুরেন্স
about the achievement of entities objectives কিভাবে করবে with regard to the reliability of financial reporting এর মাধ্যমে effectiveness and efficiency of অপারেশনটা effectively efficiently অপারেট করতেছে কিনা, এবং লাস্টেরটা বলছে compliance with applicable laws and regulation। এখন দেখেন এই ডেফিনিশন পড়ানোর সময় আমি কতগুলো কি পয়েন্টের উপর কি করেছি, ফোকাস করেছি। আপনারা আপনাদের বইয়ে এই কি পয়েন্টগুলো একটু মার্ক করে রাখতে পারেন, কারণ আপনি তো সবকিছু মুখস্থ করে রাখতে পারবেন না, ঠিক কিনা? পরীক্ষার হলে তো আনসার দিতে হবে আপনাকে। তো কি পয়েন্টগুলো যদি আপনি একটু মেমোরাইজ করার চেষ্টা করেন, দেখবেন এই কি পয়েন্টগুলোই বারবার কি হচ্ছে বলেন তো, রিপিট হচ্ছে। যেমন এইখানে একটা কি পয়েন্ট হতে পারে দোজ চার্জ উইথ গভর্নেন্স ম্যানেজমেন্ট, ঠিক কিনা? ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, ডিজাইন করার দায়িত্ব বা মেনটেন করার দায়িত্ব কার? এই দোজ চার্জ উইথ গভর্নেন্স ম্যানেজমেন্টে। তো এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে ইন্টারনাল কন্ট্রোল এটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? এতে বললো দোজ চার্জ উইথ গভর্নেন্স, বিতে বললো ম্যানেজমেন্ট, সিতে বললো এ অ্যান্ড বি, আর ডিতে বললো নান অফ দ্য অ্যাবাভ। তো আনসারটা কি হবে বলেন তো ভাই? Sir, C, A and B. A and B. এ অ্যান্ড বি, অর্থাৎ সি নাম্বার হবে সঠিক আনসার। তাহলে দেখেন আপনি কিন্তু খুব সহজেই আনসারটা দিতে পারলেন, কারণ আপনি ডেফিনেশনটা মাত্রই পড়েছেন, ঠিক কিনা? এখন এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে। ধরেন আরো বলল যে এই ইন্টারনাল কন্ট্রোলের এই পূর্ণ এই ডেফিনেশনটা তুলে দিয়ে বলল এটা কিসের ডেফিনেশন? এটা কি ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, ইন্টারনাল অডিটের ডেফিনেশন, এক্সটার্নাল অডিটের ডেফিনেশন, নাকি নান অফ দ্য অ্যাবাভ? কোনটার ডেফিনেশন? Internal control কন্ট্রোলের ডেফিনেশন। এরকম চাইলে এই একটা ডেফিনেশন থেকে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন আসতে পারে। আমরা পড়বো, আমরা আচ্ছা এখানে ক্লাস ক্যাপ্টেন কেউ আছেন? স্যার এখনো তো সিলেক্ট করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আগে ক্লাসটা নেই, ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস শেষে আমি কে কে ক্লাস ক্যাপ্টেন হতে চান আমাকে নামটা দিলে আমি আইসিপি তে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে দেখেন আমরা ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা পড়লাম। ইন্টারনাল কন্ট্রোল ডেফিনেশন পড়ার সময় কতগুলো কি পয়েন্টের কথা আমরা আলোচনা করলাম। একটা যেমন বললাম দোজ চার্জ উইথ গভর্নেন্স ম্যানেজমেন্ট, এরপর একটা কি পয়েন্ট হতে পারে রিজনেবল অ্যাসুরেন্স, একটা কি পয়েন্ট হতে পারে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, হতে পারে কি পয়েন্ট অপারেশন, হতে পারে লজ অ্যান্ড রেগুলেশন হতে পারে। তো এই কি পয়েন্ট গুলো আপনারা একটু কি করবেন, মার্ক করে রাখেন আপনাদের বইয়ে পেজ নাম্বার 115 115 নাম্বার পেজে, অথবা যদি আপনাদের সাথে কি বলে কাগজ কলম থাকে, আপনার ডায়েরি থাকে, নোট করে রাখেন এগুলা, অথবা আপনি আপনার ডিভাইসে নোট করে রাখতে পারেন। তাহলে আমরা এতক্ষণ দেখলাম ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশন, যে ডেফিনেশনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আইসা 315, আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এইখানে দেওয়া আছে। আমরা কতগুলো কি পয়েন্ট পড়লাম, এখান থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে সেই ধরনের এমসিকিউ গুলো নিয়েও আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। এখন এই আলোচনার সময় আমরা বলেছিলাম যে এখানে একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, আরো গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন আছে, যেটাকে আমরা বলছি দোজ চার্জ উইথ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা আপনাদের বইয়ের পেজ নাম্বার, সবাই যদি বের করেন, পেজ নাম্বার 115 115 নাম্বার পেজে দেওয়া আছে। সবাই একটু বের করেন পেজ নাম্বার 115। আমাকে হেল্প করতে হবে, হ্যাঁ আমি বলেছি অনলাইনে ক্লাস নিচ্ছি, কথা বলতে হবে যারা আছেন উপস্থিত। আপনারা সবাই পেজ নাম্বার 115 বের করেছেন? ওকে, এইখানে এই সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোলের যে ডেফিনেশনটা আমি মাত্র পড়ালাম,
ঠিক তার নিচেই এই ফ্রেজ দোজ চার্জ উইথ গভর্নেন্স এই ডেফিনেশনটা দেওয়া আছে। এখানে বলতেছে যে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট বলতে কাদেরকে বোঝাচ্ছে, বলতেছে যে দ্য পিপল রেসপন্সিবল ফর ওভারসিইং দ্য স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এনটিটি। একটু বুঝতে হবে, বলছে যে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট বলতে তাদেরকে বোঝাবে যারা স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এনটিটি এইটার দেখাশোনা করে। এইটা কি তাহলে? অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে মিশন বা ভিশন, যে অবজেক্টিভ ফিক্স আপ করে তাদেরকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে অবজেক্টিভ ফিক্স আপ করা হলো বা মিশন বা ভিশন ফিক্স আপ করা হলো, এইটা প্রতিষ্ঠান অ্যাচিভ করতে পারতেছে কিনা সেটা ওভারসি করার জন্য যারা দায়িত্বে থাকবেন তারাই হবেন দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। সো এখানে আমি আবারও রিপিট করতেছি, দেখেন বলতেছে দ্য পিপল রেসপন্সিবল ফর ওভারসিইং দ্য স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এন্টিটি। This is distinguished from management, which refers to the people responsible for conduct of the entity's operation. এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, বলতেছে এই দোজ চার্জ উইথ গভর্নেন্স কে ম্যানেজমেন্ট থেকে আলাদা করা হয়েছে। তাহলে ম্যানেজমেন্টে কারা? ম্যানেজমেন্টকে বলতেছে যে তারাই ম্যানেজমেন্ট যারা ডে টু ডে অপারেশনের সাথে কি থাকবে, যুক্ত থাকবে, তাদেরকে বলতেছে ম্যানেজমেন্ট। আর যারা ডে টু ডে অপারেশনের সাথে যুক্ত থাকবে না কিন্তু প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি, অবজেক্টিভ, মিশন, ভিশন এগুলো ফিক্সের দায়িত্বে থাকবে, তাদেরকে বলতেছে কারা বলেন তো? এই দোজ চার্জ উইথ গভর্নেন্স। হ্যাঁ, সো এই টার্মের পরে আবার একটু দেখেন, আপনাদের বইয়ে আরো বলে দিয়েছে পেজ নাম্বার 115-তে বলছে, দেখেন যে those charged with governance and management are often one and the same people। হ্যাঁ, বলতেছে যে আপনাদের বইয়ের পেজ নাম্বার 115-তে দেখেন এখানে বলে দিছে যে those charged with governance and management যারা আছে তারা সেম পিপল। The company directors acting in slightly different roles। বলছে যদিও ডেফিনেশনে বলতেছে যে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট ভিন্ন ব্যক্তি, কিন্তু ইন রিয়ালিটি এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এবং ম্যানেজমেন্টের ভেতর আসলে তেমন কোনো পার্থক্য নাই। কারণ ওই প্রতিষ্ঠানের ডিরেক্টর তিনি ওই ডে টু ডে অপারেশনের সাথেও অনেক সময় জড়িত থাকেন। এই জন্য বলতেছে যে ডেফিনেশনে ঠিক আছে, বলছে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট ডিফারেন্ট ব্যক্তি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। যিনি পলিসি ফিক্স করবেন বা বোর্ডে থাকবেন তিনি ডে টু ডে অপারেশনের সাথে যুক্ত থাকবেন না, কিন্তু ইন রিয়েলিটি এটা ভিন্ন। হ্যাঁ, ভিন্ন। আপনারা দেখেন আপনারা বিভিন্ন সিএ ফার্মে কর্মরত আছেন, সেখানে যারা পার্টনার তারাও তো ডে টু ডে অপারেশনের সাথে জড়িত আছে কি নাই? আছে না? প্রত্যেকটা অপারেশনের সাথে তাদের ইনভলভমেন্ট আছে। যাই হোক, এটা আপনারা যেহেতু বিভিন্ন সিএ ফার্মে আছেন, এই ছোট্ট একটা এই ধরনের একটু এক্সাম্পল এনে একটু রিলেট করার চেষ্টা করলাম। কিন্তু আপনারা যখন বিভিন্ন কোম্পানি অডিট করতে যাবেন সেইখানে দেখবেন বোর্ড আলাদা থাকে, ম্যানেজমেন্ট আলাদা থাকে। হ্যাঁ, বোর্ডের ভেতর আবার এক্সিকিউটিভ, নন এক্সিকিউটিভ ডিরেক্টররাও থাকে। এগুলো আপনারা যখন ল পড়বেন, হ্যাঁ, আপনাদের সার্টিফিকেট লেভেলের ল বইটা পড়বেন, তখন এগুলো সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা আপনারা পাবেন। আপাতত জেনে রাখেন দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট বলতে বোঝাবে ওই সমস্ত ব্যক্তিবর্গকে যারা ওভারসি করবে স্ট্র্যাটেজিক ওভারসাইট অফ দ্য এন্টিটি। এটা আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 115, 115 নাম্বার পেজে দেওয়া আছে। এখন আসেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 115-তে একটা এক্সাম্পল দেয়া আছে কোম্পানি অবজেক্টিভস। হ্যাঁ, কোম্পানি অবজেক্টিভস এর উপর একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলটা আমি একটু পড়াই দিব, সবাই বের করেন পেজ নাম্বার 115। এখানে কনটেক্সট এক্সাম্পল কোম্পানি অবজেক্টিভস নিয়ে দেওয়া আছে। হ্যাঁ,
স্যার একটা কথা বলবো স্যার। জি জি বলেন প্লিজ। স্যার দোজ চার্জেস অফ উইথ গভর্নেন্স আছে না একটা, জি স্যার এইটা কি টপ লেভেল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি? তো অমিত ভাই, এটা তো আমি ক্লিয়ার করলাম আপনাকে। এটা তো বলেছি যে আপনাদের বইয়ে বলে দিয়েছে ইন রিয়েলিটি যে দোজ চার্জ উইথ গভর্নেন্স আর ম্যানেজমেন্ট আসলে সেম ব্যক্তি, হ্যাঁ, ওই টপ ম্যানেজমেন্টকেই বোঝাচ্ছে, হ্যাঁ। কিন্তু আপনার যদি ডেফিনেশনে আসে সেখানে বলতেছে যে যারা এই স্ট্র্যাটেজি ফিক্স করবে, হ্যাঁ, তারা ডে টু ডে অপারেশনের সাথে যুক্ত থাকতে পারবে না, হ্যাঁ। অর্থাৎ দোজ চার্জ উইথ গভর্নেন্সের সাথে ম্যানেজমেন্টের পার্থক্য থাকতে হবে, ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে। কিন্তু ইন রিয়েলিটিতে বলতেছে এগুলো আসলে সেম ব্যক্তি থাকে, হ্যাঁ। যারা ম্যানেজমেন্টে ফিক্স আছে তারা আবার ডে টু ডে অপারেশনের সাথেও যুক্ত থাকতে পারে, বুঝছেন? সো আপনি যেভাবে বলেছেন যে টপ লেভেল ম্যানেজমেন্ট, অবশ্যই হতে পারে, ম্যানেজমেন্ট তো এটার অংশ হতে পারে ইন রিয়েলিটি আপনাদের বইয়ে যেটা বলা আছে। কিন্তু অ্যাকচুয়াল আপনি যদি গো বাই ডেফিনেশন ওয়াইজ যান তাহলে কিন্তু ভিন্ন ব্যক্তি হতে হবে, বুঝতে পেরেছেন? স্যার আমার একটা স্লাইটলি কনফিউশন ছিল স্যার, আস্ক জি করবো স্যার? বলেন স্যার এই যে আপনি প্লিজ। দোজ আচ্ছা চার্জ তার আগে একটু তাহমিদ জি স্যার। তাহমিদ সাহেব, আপনি কি আনসার পেয়েছেন? আচ্ছা, উনি কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ, বলেন খালিদ খালিদ সাহেব বলেন প্লিজ। জি স্যার, স্যার পেয়েছি। থ্যাংক স্যার ইউ দোজ থ্যাংক ইউ চার্জ হ্যাঁ। উইথ গভর্নেন্স স্যার খুব ভালোভাবে এক্সপ্লেন করছেন, বুঝতে পারছি, বাট একটা কনফিউশন ছিল স্যার। এরা কি স্যার শুধু এই যে মিশন অবজেক্টিভ গুলো ওভারসি করবে, নাকি ওরা ওরা ফিক্সও করতে পারে আবার ওভারসিও করতে পারে, দুইটাই করতে পারে? অবশ্যই তারা ফিক্স করবে, যদি ফিক্স না করে ওভারসি করবে কে? মানে স্যার দায়িত্ব মানে তো তাদের নিজেরাই ওইটা। ফিক্স করে স্যার ওভারসি করবে নাকি, একটু এটা নিয়ে কনফিউশন ছিল স্যার। না না, অবশ্যই অবশ্যই তারা ফিক্স করবে এবং ওভারসি করবে, ঠিক কিনা? কারণ কারণ দেখেন, আপনার বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে তাদের দায়িত্বটা কি আসলে, হ্যাঁ, প্রতিষ্ঠানের কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তাদেরকে রিপোর্ট করতে হয় না, হয় কি হয় না? হয় হ্যাঁ। স্যার। আর ম্যানেজমেন্টে যারা থাকে তারা তো ভিন্ন ব্যক্তি, তারা ডে টু ডে অপারেশনের সাথে যুক্ত থাকে। অর্থাৎ ওই যে দোজ চার্জ উইথ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট যে অবজেক্টিভ মিশন ভিশন ফিক্স করেছে, যে ইন্টারনাল কন্ট্রোল তারা ইমপ্লিমেন্ট করার কথা বলতেছে, সেইগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকবে অ্যাকচুয়ালি কারা বলেন তো? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কিন্তু স্যার। কিন্তু ইন রিয়েলিটি বলতেছে যে এরা আসলে কি থাকে বলেন তো? একই ব্যক্তি থাকে, ঠিক কিনা? ডিফারেন্ট রোল প্লে করে, জি স্যার, ক্লিয়ার স্যার। রাইট, বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। আচ্ছা, এখন আমরা আপনাদের বইয়ের পেজ নাম্বার 115 নাম্বার পেজ সবাই বের করবেন। হ্যাঁ, এখানে জি একটা স্যার। এক্সাম্পল দেয়া আছে কোম্পানি অবজেক্টিভস, এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা দেখেন বলতেছে কোম্পানি অবজেক্টিভস বলতে বোঝাচ্ছে এ কোম্পানি হ্যাজ ভ্যারিয়াস অবজেক্টিভস টু এনশিওর ইট রিপোর্টস ইজ ফাইন্যান্সিয়াল পজিশন কারেক্টলি টু শেয়ার হোল্ডার্স। যেটা আমরা বলতেছিলাম যে আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে তাদের যে শেয়ার হোল্ডার্স বা ইন্টেন্ডেড ইউজার্স আছে তাদেরকে কি দিবেন? ফেয়ার ইনফরমেশন দিতে হবে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে তথ্য উপাত্তগুলো দিতে হবে, যাতে তারা যে ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো নেবে সেটা যেন সঠিক হয়। তো বলতেছে এ কোম্পানি হ্যাজ ভ্যারিয়াস অবজেক্টিভস, একটা কোম্পানির ভ্যারিয়াস অবজেক্টিভ থাকতে পারে, তার ভিতর একটা বা অন্যতম অবজেক্টিভ হলো এনশিওর করবে to ensure it reports its financial position correctly to the shareholders। ওই যে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনে আমরা পড়েছিলাম যে তারা কিভাবে রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে এটা এনশিওর করবে, তাই সেটাই বলতেছে কোম্পানির অন্যতম একটা অবজেক্টিভ হলো যে তার যারা শেয়ার হোল্ডার আছে বা স্টেক হোল্ডার আছে বা ইন্টেন্ডেড ইউজার আছে তারা যেন রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টটা পেয়ে থাকে, to ensure it reports its financial position correctly to the shareholders, to ensure that it operates effectively and efficiently। বলতেছে যে এটা এনশিওর করবে, আরেকটা অবজেক্টিভ হলো কোম্পানির যেটা এনশিওর করবে এর অপারেশন স্মুথলি অপারেট করতেছে। যদি আপনার অপারেশন স্মুথলি অপারেট না করে তাহলে প্রতিষ্ঠানের অবজেক্টিভ কি ফুলফিল হবে?
আমার তো মনে হয় না, যদি স্মুথলি অপারেট না করে। তো বলছে সেকেন্ড অবজেক্টিভ হলো এটা এনশিওর করতে হবে তার অপারেশনটা স্মুথলি অপারেট করতেছে, টু এনশিওর দ্যাট ইট কমপ্লাইজ উইথ রিলিভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন। থার্ডটা বলতেছে যে এটাও এনশিওর করবে অর্গানাইজেশনের যে সমস্ত আইন কানুন মেনে ব্যবসা পরিচালনা করার কথা সেই সমস্ত আইন কানুন মেনে ব্যবসা কি করতেছে, পরিচালনা করতেছে। দেখেন এই তিনটা বিষয়ই কিন্তু ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনের ভিতর ছিল, যেটাকে আমি বলেছিলাম কি পয়েন্ট। সো আপনারা যদি এই কি পয়েন্ট গুলো মেমোরাইজ করতে পারেন, আমার বিশ্বাস এগুলো বারবার রিপিট হবে, আপনাদের সহজ হবে, আপনারা সহজভাবে মনে রাখতে পারবেন, সঠিকভাবে আনসার দিতে পারবেন, এবং আপনার যে প্রতিদিন আপনি যে অ্যাসুরেন্স সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেই ক্ষেত্রেও আপনি সঠিকভাবে অ্যাসুরেন্স সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। তাহলে দেখেন ইন অর্ডার, এই যে কোম্পানি বললো কোম্পানি হ্যাজ ভ্যারিয়াস অবজেক্টিভস, এর ভিতর তিনটা মূলত অবজেক্টিভ। একটা হলো রিলায়েবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সেকেন্ডটা বলছে অপারেশনটা ইফেক্টিভলি অপারেট করতেছে, আর থার্ড বলতেছে যে তার যে সমস্ত আইন কানুন মেনে লজ অ্যান্ড রেগুলেশন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করার কথা সেই সমস্ত আইন কানুন মেনেই ব্যবসা পরিচালিত হচ্ছে। In order to meet these objectives, the directors will take the following steps. বলছি এই যে তিনটা অবজেক্টিভস দিয়ে আমরা ফিক্স আপ করলাম, এই তিনটা অবজেক্টিভ মিট করার জন্য ডিরেক্টররা নিচের দুইটা স্টেপ কি করতে পারে, ফলো করতে পারে। কি কি স্টেপ তাহলে সেগুলা? বলছে আইডেন্টিফাই রিস্ক টু দোজ these objectives not being fulfilled। বলছে তারা একটা কাজ করতে পারে, তারা আইডেন্টিফাই করতে পারে যে কেন আইডেন্টিফাই রিস্ক টু দিস অবজেক্টিভস নট বি ফুলফিলড, কেন তারা যে অবজেক্টিভ গুলো ফিক্স করেছিল সেটা কেন অর্জিত হলো না, কেন হলো না। ধরেন তারা একটা অবজেক্টিভ ফিক্স করেছে যে প্রতিষ্ঠানের সেলস গ্রোথ হবে 20%, হ্যাঁ, তো কেন হলো না, এই অবজেক্টিভ কেন ফুলফিল হলো না, সেইটা তারা কি করতে পারে, এখন কোয়ারি করতে পারে। ফর এক্সাম্পল, in terms of reporting financial position, the directors might identify that a risk not being able to report correctly is computer failure or consequent destruction of the financial records। বলতেছে যে একটা এক্সাম্পল এখানে দিয়েছে যে সঠিক ফাইন্যান্সিয়াল রিপোর্টটা পাবলিশ তারা নাও করতে পারে। কি কি কারণে হতে পারে? বলছে যে আপনার কম্পিউটার প্রোগ্রামের কারণে হতে পারে, ফেলুয়ারের কারণে হতে পারে, বা কনসিকুয়েন্স হতে পারে ডিস্ট্রাকশন অফ দা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলস, এর ডিস্ট্রাকশনের কারণে এটা হতে পারে আর কি। সেকেন্ডটা বলছে ইমপ্লিমেন্ট ইন্টারনাল কন্ট্রোলস টু মিটিগেট দিস রিস্ক। বলছে উপরের যে তিনটা অবজেক্টিভের কথা আমরা বললাম, এটা যদি অ্যাচিভ করতে চাই বা রিস্কটা যদি আমরা মিনিমাইজ করতে চাই, তাহলে বলতেছে আমরা চাইলে ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতে পারি। The controls to mitigate the above risks could be may or varied. For example, ensuring that all users have password to limit unauthorized access to the computer and therefore the risks of it being infected. At the other end of scale, detailed backup and emergency procedures, including a reconstruction plan, a kick into action in event of computer failure। তো দেখেন এখানে এক্সাম্পল দিয়েছে, যেহেতু আমরা কম্পিউটার এনভায়রনমেন্টে এখন কাজ করি, সো এই কোনো কম্পিউটারে, অর্গানাইজেশনের কোনো কম্পিউটারে বা কাউকে যদি অ্যাক্সেস নিতে হয় তাহলে অবশ্যই পাসওয়ার্ড প্রটেক্টেড হতে হবে। কেউ পাসওয়ার্ড ছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবে না, এটা একটা কন্ট্রোল হতে পারে। এর বাইরে বলতেছে যে আপনি চাইলে যদি কোনো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আপনার ব্যাকআপ প্ল্যানটা থাকতে হবে। ধরেন আপনার ল্যাপটপ বা যে কম্পিউটারে আপনি কাজ করতেছেন এটা কি হলো, হঠাৎ করে কি হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, চুরি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, ন্যাচারাল ডিজাস্টারের কারণে
পুরো অফিসটাই নষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপ থাকলে আপনি পরবর্তীতে ডেটাগুলো রিকভার করতে পারবেন। এই বিষয়গুলোর কথা এখানে বলেছে, দুটো স্টেপের কথা বলেছে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনিশন। আমরা বলেছি 315 আমাদের যে আইসা আছে সেখানে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনিশন দেয়া আছে। ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনিশনটা পড়লাম, সেখানে কতগুলো কি পয়েন্টস আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো আমরা মেমোরাইজ করার চেষ্টা করব। এরপর আমরা দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের ডেফিনিশনটা পড়লাম। ম্যানেজমেন্ট এবং দোজ চার্জ উইথ গভর্নেন্স এর ভিতর ডিফারেন্সটা কি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এবং আপনাদের পেজ নাম্বার 115 115 নাম্বার পেজে একটা এক্সাম্পল দেয়া আছে, কনটেক্সট এক্সাম্পল কোম্পানি অবজেক্টিভস। এটার উপর যে এক্সাম্পলটা দেয়া আছে সেই এক্সাম্পলটা আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আমার বিশ্বাস আপনাদের অধিকাংশ স্টুডেন্টদের সাথেই ম্যানুয়ালটা আছে। যদি ম্যানুয়ালটা থাকে আপনারা ম্যানুয়ালটা খুলবেন, আর ম্যানুয়াল না থাকলে আপনারা ম্যানুয়াল সংগ্রহ করার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, বাট আমি ম্যানুয়ালের কিন্তু প্রত্যেকটা এ পর্যন্ত প্রত্যেকটা লাইন এবং ওয়ার্ড পড়াই দিছি, যে পর্যন্ত পড়িয়েছি। যাদের কাছে বই আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর অন্যরা চাইলে নোট করে রাখতে পারেন। আচ্ছা, এখন আমি আলোচনা করব পেজ নাম্বার 115 115 নাম্বার পেজের রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস। ইন্টারনাল কন্ট্রোলসটা যে আমরা ইমপ্লিমেন্ট করব, কেন ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ, এইটার রিজনটা কি আমি একটু বলে রাখি। সম্ভবত আপনারা যে এমসিকিউ বেসড কোশ্চেন দিবেন, এক্সাম দিবেন, এই কোশ্চেনগুলো আইসিএবির ওয়েবসাইটে অ্যাভেলেবেল নেই। আপনারা চাইলে আইসিএবির ওয়েবসাইটে সার্টিফিকেট লেভেলের আগে আপনাদের লিখিত পরীক্ষা যখন ছিল নলেজ লেভেল, এই নলেজ লেভেলের কোশ্চেনগুলো আপনারা পেতে পারেন। আপনারা একটু কোশ্চেনগুলো পড়তে পারেন, দেখতে পারেন যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন অংশ থেকে কোশ্চেনগুলো বেশি আসছে বা কোশ্চেনগুলো কিভাবে আসছে। কেন বললাম এটা, তাহলে আপনার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে কোশ্চেনগুলো কিভাবে হচ্ছে, কোন চ্যাপ্টার থেকে আসতেছে, কত পার্সেন্ট মার্কস বা ওয়েট ক্যারি করতেছে। যখন রিটেন বেস এক্সাম ছিল, আমি বলতে লিখিত এক্সাম ছিল, তখন এই ইন্টারনাল কন্ট্রোল, রিজন ফর ইন্টারনাল কন্ট্রোল, দোজ চার্জ উইথ গভর্নেন্স, এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন আসছে। সো এই এমসিকিউ বেসড কোশ্চেনে যে এখান থেকে কোশ্চেন আসবে না তার কোনো নিশ্চয়তা নাই, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এরিয়া আমরা পড়াচ্ছি। ক্লিয়ার? সো আমি রিকোয়েস্ট করব আপনারা কোনো টপিকস, কোনো ওয়ার্ড, কোনো এক্সাম্পল, কোনো কিছু বাদ দিবেন না, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে। আর যেহেতু আমি পড়াই দিচ্ছি চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার বিশ্বাস আপনারা পরবর্তীতে আপনাদের বাসায় যখন আপনি সময় পাবেন, অফিসে কাজ শেষে লাইব্রেরিতে আসবেন, এই বিষয়গুলো যদি আপনি আবার গো থ্রু করেন আপনার প্রিপারেশনটা ভালো হবে আর কি। এখন আমরা পড়বো রিজনস ফর ইন্টারনাল কন্ট্রোলস। ইন্টারনাল কন্ট্রোলের রিজন গুলো কি কি কারণে এই ইন্টারনাল কন্ট্রোলসটা আমরা ইমপ্লিমেন্ট করব। এখানে বলেছে the reason for internal controls can be seen in this example, they include, বলছে তিনটা কারণের কথা এখানে বলেছে, তিনটা রিজনের কথা এখানে বলেছে। এক নাম্বার বলতেছে যে মিনিমাইজিং দা বিজনেস রিস্ক। ইন্টারনাল কন্ট্রোল যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই ইন্টারনাল কন্ট্রোলটা আমাদের যে বিজনেস রিস্ক গুলো আছে এই রিস্ক গুলো মিনিমাইজ করতে সাহায্য করবে বা সহযোগিতা করবে। কি বলতেছে যে মিনিমাইজিং দা বিজনেস রিস্ক। তাহলে বিজনেস রিস্ক কি সেটা আমাদের জানতে হবে। তো বিজনেস রিস্ক নিয়ে একটু পরেই আমরা আলোচনা করব ইন ডিটেলস। সো এখানে আমি আর আলোচনা করব না, রিপিট হবে। একটু পরেই আমি বিজনেস রিস্কের ডেফিনিশন পড়াবো, তখন এটা আলোচনা করব। আপনারা, আমি যদি আলোচনা করতে ভুলে যাই আপনারা মনে করাই দেবেন, আমি একটু পরে এটা আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, সাজ্জাদ হোসেন হ্যান্ড রেজ করেছেন, কোনো কোশ্চেন আছে? ওকে, বলছে মিনিমাইজ দ্য কোম্পানিজ বিজনেস রিস্ক। এক নাম্বার বলতেছে যে কোম্পানির যে বিজনেস রিস্ক গুলো আছে সেটা কি করব বলেন তো, মিনিমাইজ করবে। কে মিনিমাইজ করবে? যদি আপনি ইন্টারনাল কন্ট্রোলস গুলো কি করেন বলেন তো, ইমপ্লিমেন্ট করেন, তাহলে এটা বিজনেস রিস্কটা কি করবে বলেন তো, মিটিগেট করবে আর কি। হ্যাঁ, এক নাম্বার। দুই নাম্বার বলছে
এনশিওরিং দ্য কন্টিনিউইং ইফেক্টিভ ফাংশনিং অফ দ্য কোম্পানি। সেকেন্ডটা বলছে কোম্পানির যে অপারেশন গুলোর কথা বলতেছে, এই অপারেশন গুলো প্রপারলি অপারেট করতেছে কিনা সেটা এনশিওর করবে। আর লাস্টেরটা বলছে এনশিওরিং দ্য কোম্পানি কমপ্লায়েন্স উইথ রিলিভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন। কোম্পানির জন্য যে সমস্ত আইন কানুন প্রযোজ্য সেই সমস্ত আইন কানুন গুলো কোম্পানি সঠিকভাবে মেনে চলতেছে কি না। তাহলে 3 রিজনস ফর ইমপ্লিমেন্টিং ইন্টারনাল কন্ট্রোলস। 1 নাম্বার বলছে মিনিমাইজিং দ্য বিজনেস রিস্কটা মিনিমাইজ করবে। সেকেন্ড বলছে এনশিওরিং কন্টিনিউইং অপারেশন অফ দ্য অর্গানাইজেশন অর কোম্পানি, যে অপারেশন গুলো অপারেট করার কথা সেটা ইফেক্টিভলি এফিসিয়েন্টলি অপারেট করতেছে কিনা। এবং লাস্টেরটা বলছে এনশিওরিং দ্য কোম্পানি কমপ্লায়েন্স উইথ রিলিভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন। এই অর্গানাইজেশনের উপর যে সমস্ত আইন কানুন প্রযোজ্য এই সমস্ত আইন কানুন মেনে অর্গানাইজেশনটা তার ব্যবসা পরিচালনা করতেছে কিনা সেই বিষয়টা এনশিওর করবে। তাহলে 3টা কারণের কথা এখানে বলেছে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্টেশনের রিজনটা কি। 1 নম্বরে বললো মিনিমাইজিং বিজনেস রিস্ক, 2 নম্বরে বললো এনশিওরিং ইফেক্টিভ ফাংশনিং অফ দ্য কোম্পানি, 3 নম্বরে বললো কমপ্লাই উইথ রিলিভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন, 4 নম্বরে বললো অ্যাবাভ অল, 5 নম্বরে বললো নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে আনসার ভাই? above all অ্যাবাভ অল। স্যার অ্যাবভ অল হবে। স্যার অ্যাবাভ অ্যাবাভ অল, রাইট। তো আপনি খুব সহজে সঠিক আনসারটা দিলেন, কারণ আপনি এখন পড়েছেন, বুঝতেছেন, ঠিক কিনা? সো এভাবে পড়তে হবে বইয়ের প্রত্যেকটা টপিকস, হ্যাঁ, তাহলে আপনি সঠিক আনসার দিতে পারবেন। আর আপনার এই নলেজ যেটা আপনি অর্জন করতেছেন এখন, সেটা আপনি প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়টাও খেয়াল রাখতে হবে কিন্তু। তো আমরা রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস পড়লাম। এখন সবাই বের করেন পেজ নাম্বার 116, 116 নাম্বার পেজ। 116 নাম্বার পেজ আমি পড়াবো। 115-র যতগুলো টপিক ছিল, যা যা ছিল আমি পড়াই দিলাম। 116 নাম্বার পেজ সবাই একটু বের করবেন, হ্যাঁ। বের করছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি অনেকক্ষণ ক্লাস চলতেছে, সো আমি কিভাবে পড়াবো সেটা বলেছি, এবং প্রায় আমাদের মোর দ্যান 1 আওয়ার ক্লাস চলতেছে। এই আমি আমার মতো করে পড়ালাম, হ্যাঁ। সো আপনাদের কোনো সাজেশন আছে কিনা? আমি এই ডিটেলসই পড়াই আমার প্রত্যেক ক্লাসে, হ্যাঁ। আমার একটু সময় লাগে, প্রত্যেক ক্লাসে আমি ডিটেলস পড়াই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। সো আমি কি এইভাবে আগাবো নাকি আপনাদের কোনো সাজেশন আছে? স্যার আমরা চাচ্ছি এভাবেই আমরা আগাবো, কারণ আমরা পুরো অধ্যায় পড়লাম কিছুই বুঝলাম না, সেটা তো আমাদের জন্য খুব বেশি কার্যকারী হবে না। সো আমরা যতটুকু শিখবো ততটুকু খুব ভালোভাবে শিখবো। ওকে, তাহলে আমি আমার মতো আগাই, এভাবে প্রত্যেকটা টপিকস প্রত্যেকটা এক্সাম্পল আমি পড়াই আগাবো। সেক্ষেত্রে আমার ক্লাস হয়তো বেশি লাগতে পারে, এটা আইসিবি ক্লাস আপনাদের সে কমিউনিকেট করে দেবে, এটা আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নয়, এটা আইসিবি থেকে আপনাদের ক্লাস দিয়ে দিবে আর কি, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এখন আসেন পেজ নাম্বার 116, 116 নাম্বার পেজে ওয়ার্ক এক্সাম্পল দেয়া আছে ফেয়ার ফুড কোম্পানির। আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 116, ফেয়ার ফুড কোম্পানি। বলছে ফেয়ার ফুড কোম্পানি ইজ এ ফুড ম্যানুফ্যাকচারার। ফেয়ার ফুড একটা কোম্পানির নাম বললো, এই কোম্পানিটা কি করে? তারা ফুড ম্যানুফ্যাকচার করে। ফেয়ার ফুড কোম্পানি বলেছে ফুড ম্যানুফ্যাকচার করে। ইট ইজ সাবজেক্ট টু এ গ্রেট নাম্বার অফ হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশনস। বলছে ফেয়ার ফুড একটা কোম্পানি, এই কোম্পানির মেইন অপারেশনটা কি, মেইন বিজনেসটা হলো তারা ফুড ম্যানুফ্যাকচার করে। যেহেতু ফুড প্রিপেয়ার করে বা ম্যানুফ্যাকচার করে,
it is subject to a great number of health and safety regulations. বলছে একে অনেকগুলো হেলথ এবং সেফটি রেগুলেশন মেনে চলতে হয়। Therefore, must have significant internal controls surrounding the food preparations areas. বলছে যে তাকে এই কমপ্লায়েন্স অর্থাৎ আইন কানুন মেনে তাকে যদি এই কমপ্লায়েন্স মেনে ফুড প্রিপেয়ার করতে হয় তাহলে মাস্ট হ্যাভ অবশ্যই ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে হবে এই ফুড প্রিপারেশন এরিয়াতে। সবাই এই ইন্টারনাল কন্ট্রোল মেনে চলবে। ইফ দিস কন্ট্রোলস ওয়্যার সিরিয়াসলি ব্রিচড, বলছে যদি এই কন্ট্রোল গুলো কোনোভাবে ব্রিচ হয়, হ্যাঁ, ফেয়ার ফুড কোম্পানি উড বি ফোর্স টু সিজ অপারেশন। বলছে যে যদি কোনোভাবে তারা এই কমপ্লায়েন্স গুলো মেইনটেইন না করে বা কোনোভাবে এর ব্যতিক্রম করে তাহলে তার অপারেশনটা সিজ করতে পারে। The primary objective of each internal control might focus on a particular operation. বলছে প্রাথমিকভাবে the primary objective of each internal control might focus on a particular operation. প্রত্যেকটা এই যে ইন্টারনাল কন্ট্রোল এরা প্রত্যেকটা অপারেশনের সাথে জড়িত থাকে। যেমন ধরেন যখন সেলস করে কোনো অর্গানাইজেশন তখন তার যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা তাকে বলে অর্ডার টু ক্যাশ। হ্যাঁ, অর্ডার অ্যাকসেপ্ট করা থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি এবং ক্যাশ কালেকশন পর্যন্ত এর এই টোটাল প্রসেসটাকে বলে অর্ডার টু ক্যাশ। এইটাই বলতেছে যে প্রাইমারি অবজেক্টিভ অফ ইচ ইন্টারনাল কন্ট্রোল মাইট ফোকাস অন এ পার্টিকুলার অপারেশন, কোন একটা পার্টিকুলার অপারেশনের সাথে এটা যুক্ত থাকে। ফর এক্সাম্পল দ্যাট all personnel must wear protective clothing when operating machinery. বলছে এক্সাম্পল দেশে all personnel must have wear protective clothing when operating machinery. বলছে যখন মেশিন তারা অপারেট করবে তখন প্রোটেক্টিভ ক্লথ তারা অবশ্যই পরবে। However, the ultimate objective is to ensure that operation of the company continues. Ultimate objectiveটা হলো যে এর অপারেশনটা কন্টিনিউয়াসলি চলতেছে। If the protective clothing was not worn and hair or other items such as jewelry from staff fell into the food, the company might be forced to stop operation. বলতেছে if the protective clothing was not worn, যদি তারা protective cloth না পরে, hair or other items such as jewelry from স্টাফের যে জুয়েলারি সেটা কি করতে পারে, ফেল ইনটু দ্য ফুড, ফুডের ভিতর পড়তে পারে, and the company might be forced to stop operation. কোম্পানি অপারেশনটা সিজ করতে পারে। তাহলে দেখেন খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ইন্টারনাল কন্ট্রোলস এর কেন গুরুত্ব সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এখানে বলছে ফেয়ার ফুড নামে একটা কোম্পানি, এই কোম্পানিটা ফুড ম্যানুফ্যাকচার করে। যেহেতু এটা ফুড ম্যানুফ্যাকচার করে তাকে ওয়াইড রেঞ্জ অফ বা তাকে অনেক ধরনের হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন মেনে এই ফুড প্রিপেয়ার করতে হয়। তো তাদেরকে যদি এটা এনশিওর করতে হয় যে ফুড প্রিপারেশন এরিয়ায় যে সমস্ত আইন কানুন প্রযোজ্য সেটা মেনে সবাই ফুড ম্যানুফ্যাকচার করবে, তাহলে তাকে স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে হবে। তো তারা বলেছে যে একটা ইন্টারনাল কন্ট্রোল কি হতে পারে, যখন তারা ফুড প্রিপেয়ার করবে তখন অবশ্যই প্রোটেক্টিভ ক্লথ পরবে, হ্যাঁ, যাতে ওই প্রোটেক্টিভ ক্লথ যদি পরে তাহলে জুয়েলারি বা অন্যান্য কিছু এখানে এক্সাম্পল দিয়েছে সেটা যেন ফুড প্রিপারেশন ফুডের ভেতর না পড়ে। যদি পড়ে তাহলে কি হবে, নন কমপ্লায়েন্স হবে, ওই অর্গানাইজেশনের অপারেশনটা কি করতে পারে, সিজ করতে পারে। খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে একটা ইন্টারনাল কন্ট্রোলের কেন গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে
আপনাদের বইয়ের পেজ নাম্বার 116, 116 নাম্বার পেজে কনটেক্সট এক্সাম্পল ফেয়ার ফুড কোম্পানির মাধ্যমে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। জি না স্যার, কোশ্চেন নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের টপিকসটা পড়ি, লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস। এই যে ইন্টারনাল কন্ট্রোল নিয়ে আমরা আলোচনা করলাম, এই ইন্টারনাল কন্ট্রোলের তো কিছু লিমিটেশন থাকতে পারে। কি কি লিমিটেশন আছে এটা দেয়া আছে আপনাদের বইয়ের পেজ নাম্বার 116 নাম্বার পেজে দেয়া আছে, পেজ নাম্বার 116। আমি আবার রিপিট করছি, 116 নাম্বার পেজে দেয়া আছে, পেজ নাম্বার 116। সেখানে বলছে দেখেন লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল, কি কি লিমিটেশন আছে। এক নাম্বার বলতেছে হিউম্যান এলিমেন্ট। হিউম্যান এলিমেন্টটা ইন্টারনাল কন্ট্রোলস এর একটা লিমিটেশন। কেন লিমিটেশন বলতেছে, এই যে ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্ট করতেছে, এইটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে কারা থাকবে? হিউম্যান থাকবে, তাই তো? বলছে মোস্ট কন্ট্রোলস ক্যান only function as well as the people that are implementing them। বলছে যে কন্ট্রোলস গুলোর কথা আমরা বলছি, এই কন্ট্রোলস গুলো প্রপারলি ঠিক অপারেট করবে, ফাংশন করবে, যদি যে সমস্ত হিউম্যান এলিমেন্ট আছে তারা এটা সঠিকভাবে পালন করে। তাহলেই কি হবে বলেন তো? এই ইন্টারনাল কন্ট্রোলসটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হবে। কন্ট্রোলস আর নট নেসেসারিলি ফুল প্রুফ, যে কন্ট্রোলস গুলো সবসময় ফুল প্রুফ নয়। ইফ এ হিউম্যান বিং মেক্স এ মিস্টেক implementing a control, then that the control might be ineffective। বলছে যদি কোনো হিউম্যান এলিমেন্ট কোনোভাবে ভুল করে কোনো কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে, তাহলে এই পুরো কন্ট্রোল সিস্টেমটাই ইনইফেক্টিভ হয়ে যাবে। Another problem for companies associated with human element of control is that of intention of the people using them। বলছে আরেকটা বিষয় হলো, যে সমস্ত পিপল আছে তাদের ইন্টেনশনটা, মাইন্ডসেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই ইন্টারনাল কন্ট্রোলস এর গুরুত্বটা বুঝতে পারতেছে কিনা, তারা এটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছে কিনা, তারা এই বিষয়গুলো বুঝতেছে কিনা, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, এই বিষয়গুলোর কথা বলতেছে। If people do not understand the importance or relevance of the control, they may be less inclined to adhere to it। বলছে যদি পিপল এটার গুরুত্ব বুঝতে না পারে, তাহলে তারা কি করবে? এটার ইম্পর্টেন্সটা বুঝবে না, এটার গুরুত্বটা বুঝবে না। সো তারা গুরুত্বের সাথে এইটা ইমপ্লিমেন্ট করতে নাও পারে। তো এই সমস্ত কারণে বলতেছে হিউম্যান এলিমেন্ট এই ইন্টারনাল কন্ট্রোলস এর একটা লিমিটেশন। কারণ ইন্টারনাল কন্ট্রোলস গুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকবে হিউম্যান। তারা যদি কোনোভাবে ভুল করে, তাহলে এন্টায়ার সিস্টেমটাই কি হয়ে যাবে বলেন তো? কলাপস করবে, ভুল হবে। সেকেন্ডটা বলতেছে যে হিউম্যান ইন্টেনশনটাও গুরুত্বপূর্ণ। তারা আসলে বুঝতেছে কিনা যে এই ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট করা প্রতিষ্ঠানের জন্য কতটুকু গুরুত্ব বহন করে। হ্যাঁ, তো যদি তারা গুরুত্ব বুঝতে না পারে, তাহলে কি হতে পারে বলেন তো?
তারা এটার প্রতি ইনক্লাইন্ড নাও হতে পারে এবং সঠিকভাবে এটা ইমপ্লিমেন্ট করতে তারা নাও পারে। এই বিষয়গুলোর কথা আলোচনা করছে এখানে, আপনাদের বইয়ের পেজ নাম্বার 116-তে আছে আর কি। হ্যাঁ, পেজ নাম্বার 116। এখানে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস এর প্রথম যে লিমিটেশন সেইটাকে বলতেছে হিউম্যান এলিমেন্টস। ওকে, আচ্ছা, সেকেন্ডটা বলেছে কলিউশন। ইন্টারনাল কন্ট্রোলস এর অন্যতম আরেকটা লিমিটেশন হলো কলিউশন। কলিউশনটা কি বলতেছে? স্টাফ মেম্বার্স মে ওয়ান্ট টু ওভাররাইড অর অ্যাভয়েড কন্ট্রোলস ইন অর্ডার টু ডিফ্রড দ্য কোম্পানি। বলতেছে স্টাফ মেম্বার্স মে ওয়ান্ট টু ওভাররাইড অর অ্যাভয়েড কন্ট্রোলস ইন অর্ডার টু ডিফ্রড দ্য কোম্পানি। বলছে কলিউশনটা কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। কলিউশনটা বলতে বোঝাচ্ছে যখন কোনো প্রসেসে একাধিক ব্যক্তি থাকে, হ্যাঁ, কেউ একজন প্রিপেয়ার করবে কোন একটা ডকুমেন্ট, কেউ একজন রিকমেন্ড করবে, কেউ একজন অথরাইজ করবে। তো এই প্রসেসে 3জন ব্যক্তি জড়িত, তারা সবাই মিলে যদি কোনো ভুল করে বা কোনো ফ্রড করে তখন তাকে বলতেছে কলিউশন। বুঝতে পেরেছেন? তো বলছে স্টাফ মেম্বার্স মে ওয়ান্ট টু ওভাররাইড অর অ্যাভয়েড কন্ট্রোলস ইন অর্ডার টু ডিফ্রড দ্য কোম্পানি। হ্যাঁ, তারা ইচ্ছাকৃতভাবে এই ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট নাও করতে পারে বা ওভাররাইড করতে পারে ফ্রড করার জন্য। কন্ট্রোলস মে বি বাইপাসড ভেরি ইফেক্টিভলি and secretly by 2 or more people working together, that is colluding in fraud. যেটা আমি বলতেছিলাম যে একাধিক ব্যক্তি একই কাজের সাথে জড়িত, তারা যদি সবাই মিলে ভুল করে বা ইচ্ছাকৃত ভুল করে অথবা ফ্রড করে, হ্যাঁ, সেটাকে বলতেছে কলিউশন। এবং লাস্টেরটা বলতেছে আনইউজুয়াল ট্রানজেকশনস। আপনারা জানেন যে কোনো একটা ইন্টারনাল কন্ট্রোলস যেটা ইমপ্লিমেন্ট করা হয় সেটা সাধারণত একটা রুটিন ট্রানজেকশনসকে সামনে রেখে করা হয়। রুটিন ট্রানজেকশন কি মানে প্রতিনিয়ত যে ট্রানজেকশন হচ্ছে, যেটা ইউজুয়াল, আনইউজুয়াল না। বুঝতে পেরেছেন? রুটিন, প্রতিদিনের নিয়ম মাফিক যে ট্রানজেকশন গুলো হচ্ছে, এইগুলোকে কনসিডার করে ইন্টারনাল কন্ট্রোলস ডিজাইন করা হয় বা ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু যদি আনইউজুয়াল কোনো ট্রানজেকশন হয় বা ঘটনা ঘটে, বলছে সেক্ষেত্রে এই ইন্টারনাল কন্ট্রোলসটা ইনইফেক্টিভ হয়ে যাবে, কারণ ইন্টারনাল কন্ট্রোলসটা ডিজাইন করা হচ্ছে এই রুটিন ওয়ার্ককে কনসিডার করে। তো তাহলে আনইউজুয়াল ট্রানজেকশনটা ইন্টারনাল কন্ট্রোল একটা লিমিটেশন হবে। কেন হবে? আপনাদের বইয়ে বলেছে যে a limitation of internal controls is that they are generally designed to deal with what normal or routinely works in a business. However, it may be the case that an unusual transaction may occur which does not fit into the normal routines, in which case standard control may not be relevant to usual transactions. Hence, mistake may be made in relation to the unusual transactions. যেটা বলতেছিলাম যে যেহেতু ইন্টারনাল কন্ট্রোলসটা একটা রুটিন অথবা নর্মাল ট্রানজেকশনস গুলোকে বা ইভেন্টকে কনসিডার করে করা হয়, সেক্ষেত্রে যদি আনইউজুয়াল কোনো ট্রানজেকশন থাকে বা ঘটনা ঘটে, সেটা আসলে ইন্টারনাল কন্ট্রোলস কি করতে পারে না, অ্যাড্রেস করতে নাও পারে। এইটাকেও বলতেছে ইন্টারনাল কন্ট্রোলস এর একটা লিমিটেশন। আপনাদের বইয়ের পেজ নাম্বার 116 নাম্বার পেজে এই 3টা লিমিটেশনের কথা বলা আছে।
তিনটা লিমিটেশনের কথা আমি আলোচনা করলাম আপনাদের সাথে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে ইন্টারনাল কন্ট্রোলস এর লিমিটেশন গুলো কি কি। 1 নম্বরে বললো হিউম্যান এলিমেন্ট, 2 নম্বরে বললো কলিউশন, 3 নম্বরে বললো আনইউজুয়াল ট্রানজেকশনস। তাহলে কোনটা হবে বলেন তো ভাই? 4 নম্বরে বললো এবিসি, এবিসি 5 নম্বরে বললো নান অফ দ্য অ্যাবাভ। সবগুলা স্যার এবিসি তিনটাই স্যার। তো দেখছেন আপনারা, আমার বিশ্বাস একটু একটু বুঝতে পারতেছেন বা আনসার গুলো ধরতে পারতেছেন, ঠিক কিনা? জি স্যার। জি স্যার জি স্যার ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন দেখেন পেজ নাম্বার 116 নাম্বার পেজে এই লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলের নিচে একটু ডেসক্রিপটিভ ওয়েতে কিছু বলা আছে, সেটা একটু পড়াই দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এটা বলতেছে স্মল কোম্পানিজ মে বি পার্টিকুলার প্রবলেমস ইন ইমপ্লিমেন্টিং ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমস। বলছে যদি ছোট কোম্পানি হয়, স্মল কোম্পানি, হ্যাঁ স্মল কোম্পানি may have particular problems in implementing effective internal control system. This is largely because of human element discussed above. Small companies generally have fewer employees than large companies, meaning that there are fewer people to involve in the internal control system. বলছে স্মল কোম্পানির জন্য ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্টেশন করা খুবই চ্যালেঞ্জিং। ওয়াই? বিকজ এদের এমপ্লয়ির সংখ্যা কি থাকে বলেন তো? কম থাকে। অলমোস্ট অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি একাধিক প্রসেস ফলো করতেছে। বাট লার্জ কোম্পানির ক্ষেত্রে তাদের এমপ্লয়ি বেশি থাকে। সেগ্রিগেশন অফ ডিউটিস, একাধিক ব্যক্তি একটা কাজের সাথে যুক্ত থাকে, সেইটার কথা এখানে বলতেছে যে ছোট কোম্পানির ক্ষেত্রে অনেক সময় এটা ইমপ্লিমেন্ট করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, সেটা বলতেছে। Involving a large number of people in a system of internal control helps to limit the risks of human element in internal control system, because if a lot of people are involved, there is a greater chance that people errors or course fraud will be uncovered by next person in the control chain. The control of using a number of people in a single system is called segregation of duties. So segregation of duties নিয়ে আমরা চ্যাপ্টার 6 যখন পড়ব ইন ডিটেইলস আলোচনা করব। আপাতত জেনে থাকেন, জানেন যে একটা প্রসেসে যখন একাধিক ব্যক্তি যুক্ত থাকবে তখন তাকে কি বলবে? সেগ্রিগেশন অফ ডিউটিস। আপাতত জেনে রাখেন, ইন ডিটেইলস আমরা চ্যাপ্টার 6 পড়ার সময় আলোচনা করব। যাই হোক, এখানে বলেছে যে লার্জ কোম্পানির ক্ষেত্রে একাধিক ব্যক্তি থাকে, তারা যখন কোনো একটা ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্টেশনে একাধিক ব্যক্তি থাকে, সেক্ষেত্রে একজন যদি ভুল করে অন্যজন এই ভুলটা সংশোধন করতে সহায়তা করে, অথবা একজন যদি ফ্রড করে তাহলে অন্য একজন এই ফ্রডটা কি করতে পারে? আইডেন্টিফাই করতে পারে। সেই বিষয়গুলোর কথা এখানে বলেছে। ইন এ স্মল কোম্পানি, if its staff capacity is not such to ensure that lots of people are involved in internal control system, then the control system will be weaker. আচ্ছা, তো এখন আমরা লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলসটা আপনাদের সাথে আলোচনা করলাম। এই লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলের পরবর্তীতেও যে 2টা প্যারাগ্রাফ আছে, টেক্সট আছে, সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এখন প্রায় 8:30, 8:30 বাজে। আমাকে সম্ভবত পরপর 2টো ক্লাস দিয়েছে আজকে, হ্যাঁ। সো 2টো ক্লাসের ভেতর আপনাদের কোনো ব্রেক দিতে হবে কিনা, যদি ব্রেক দিতে হয় কখন ব্রেক দিব এটা আপনারা আমাকে বলতে পারেন আর কি। হ্যাঁ, স্যার এখন দেন।
স্যার বিজনেস রিস্কটা একটু বোঝাইতে চাইছিলেন, ওটা বোঝাবেন না? বিজনেস রিস্ক আমি পড়াবো এটা যখন টপিকসটা আসবে। হ্যাঁ, আমরা কম্পোনেন্ট অফ জি স্যার। ইন্টারনাল কন্ট্রোলস পড়বো যখন, তখন বিজনেস রিস্কটা আসবে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমি কি ব্রেকটা এখন দিব নাকি আরো 15 মিনিট পরে দেব? কখন হলে ভালো হয় আপনাদের? স্যার আপনার ইচ্ছা, আমাদের আপনার সমস্যা নাই। ইচ্ছা স্যার তাহলে। আচ্ছা, তাহলে আমি একটু পরে ব্রেকটা দেই। আমি জি স্যার। বেশি ওকে সময় ব্রেক স্যার, দিব ওকে না। স্যার। হ্যাঁ, আইসিবি তে অনেকটা সময় ব্রেক দেওয়া আছে, বাট আমি এত সময় ব্রেক দিব না। আপনারা আপনাদের কত সময় লাগবে এটা বললেই হবে, তাহলে আমি সেই অনুসারে ব্রেকটা দিয়ে দিব। হ্যাঁ, জি স্যার। স্যার একটু নামাজের ব্রেক দিলে মনে হয় ভালো। জি জি, ওই ব্রেকটাই দিব। বলেন কখন, এখনই দিব না একটু পরে দিলে হবে? স্যার যেহেতু কথা হচ্ছে দিতে পারেন এখন। দিলে সমস্যা নেই আমার মনে হয়। আচ্ছা, তাহলে আমরা 8:40 থেকে 9টা পর্যন্ত 20 মিনিট একটা ব্রেক নিই, সেটাই কি হবে? পারপাস সার্ভ হবে না এখনই দিয়ে দিব? জি হবে স্যার। জি স্যার ওকে স্যার, ওকে। স্যার হবে ওকে, স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি 8:40 থেকে 9টা পর্যন্ত একটা ব্রেক দিব। আমরা তার আগে একটু আলোচনা করি। হ্যাঁ, ওকে স্যার। ওকে ওকে। তাহলে আমরা যেভাবে আলোচনা করতেছিলাম যে আমাদের স্পেসিফিকেশন যে গ্রিড আছে তার সেকেন্ড গ্রিডটা আমরা আজকে শুরু করেছি। ইন্টারনাল কন্ট্রোলস চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত। এই চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 এর ফিফথ চ্যাপ্টার ইন্টারনাল কন্ট্রোলস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করেছি। এক নাম্বার হলো ডেফিনেশনটা আমরা দেখেছি ইন্টারনাল কন্ট্রোলস এর, এবং ডেফিনেশন পড়ানোর সময় আমি আপনাদের কতগুলো কি পয়েন্টের কথা বলেছি। হ্যাঁ, এই কি পয়েন্টগুলো আপনারা মার্ক করে রাখতে পারেন। তারপর আমরা দো চার্জ উইথ গভর্নেন্স এর ডেফিনেশনটা পড়েছি, এক্সাম্পল পড়েছি, তারপর রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস পড়েছি, লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলসটা আমরা আলোচনা করলাম। এই যে লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোলস আলোচনা করার সময় আমাদের হিউম্যান এলিমেন্ট নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করেছি, কলিউশন আলোচনা করেছি, এবং আনইউজুয়াল ট্রানজেকশনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এ পর্যন্ত, হ্যাঁ, যতটুকুন আমরা পড়িয়েছি এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন, তাহলে স্যার আপনার কোশ্চেনটা নিয়ে আমরা ব্রেকে যাবো আর কি, সমস্যা নেই। স্যার আনইউজুয়াল ট্রানজেকশনটা যদি আবার একটু বলতেন। আচ্ছা, আপনি আমার সাথে থাকেন। আহ যে কোশ্চেন করেছিলেন, হ্যাঁ, জি স্যার। আমি বলেছিলাম যে ইন্টারনাল কন্ট্রোলস যেটা আমরা ইমপ্লিমেন্ট করব, এই ইন্টারনাল কন্ট্রোলটা ইন ডিটেলস আমরা দেখব চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8। এই 3টা চ্যাপ্টার পড়ার সময় 3টা ভিন্ন ইন্টারনাল কন্ট্রোলস নিয়ে আমরা আলোচনা করব। একটা সেলস এর উপর বা রেভিনিউ এর উপর, একটা পারচেজের উপর, আর একটা হলো আপনার পেরলের উপর। তো সাধারণত যখন একটা ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করা হয় কোনো প্রতিষ্ঠানে, তখন ওই প্রতিষ্ঠানের কি ট্রানজেকশন গুলো হতে পারে বা কি ইভেন্টস গুলো হতে পারে সেইটাকে কনসিডার করে ইন্টারনাল কন্ট্রোলসটা ডিজাইন করা হয়, তাই না? তো জি স্যার। এইটাকে বলতেছে নর্মাল ট্রানজেকশনস অথবা ইউজুয়াল ট্রানজেকশনস, যেটা প্রতিদিন নিত্য নৈমিত্তিকভাবে প্রতিদিন যেটা হবে সেইটাকে কনসিডার করে আমরা কি করলাম, আমরা ইন্টারনাল কন্ট্রোলসটা ইমপ্লিমেন্ট করেছি। কিন্তু ধরেন হঠাৎ করে একটা ওই রুটিন ওয়ার্কের বাইরে কোনো একটা ঘটনা ঘটলো, ইভেন্ট অথবা ট্রানজেকশন হলো যেটা ইউজুয়াল, হ্যাঁ, সেটাকেই বলতেছে আনইউজুয়াল ট্রানজেকশনস। এই আনইউজুয়াল ট্রানজেকশন যদি হয়, তাহলে ইন্টারনাল কন্ট্রোলস কি এই আনইউজুয়াল ট্রানজেকশনটা অ্যাড্রেস করতে পারবে কি পারবে না? ওয়াসফিয়া, জি স্যার। এটা কি অ্যাড্রেস করতে পারবে? তাকে, সে তো একটা রুটিন কার্যক্রম, তাই না? রুটিন জি স্যার। কার্যক্রমের ভেতরে যা যা ঘটবে সেইটাকে সে অ্যাড্রেস করতে পারবে। রুটিনের বাইরে যদি কোনো কিছু ঘটে, তাহলে সে সে কি এটা অ্যাড্রেস করতে পারবে কি পারবে না? স্যার আই থিংক পারবে না।
পারবে না, সেই জন্যই বলতেছে এটা তার জন্য একটা কি লিমিটেশন নাকি লিমিটেশন না? লিমিটেশন স্যার। এই জন্য আনইউজুয়াল ট্রানজেকশনটাকে বলতেছে ইন্টারনাল কন্ট্রোলস এর একটা লিমিটেশন। বুঝতে পেরেছেন? জি স্যার, এখন বুঝতে পেরেছি। সো এই এভাবে সঠিকভাবে এটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, জি তো স্যার। আপনাদের কারো কি আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? একবারে ক্লিয়ার হয়ে নেন, হ্যাঁ। রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস এটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, রিজন ফর ইন্টারনাল কন্ট্রোলস তো আমি আলোচনা করেছি। আপনি যেহেতু কোশ্চেন করলেন, বলতেছে কেন কেন আমি ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করব? কোনো একটা কাজ করার আগে তার অবজেক্টিভ কি সেটা তো আমাকে জানতে হবে, ঠিক কিনা? কোনো অবজেক্টিভ ফিক্স না করে তো আমরা কোনো কাজ করতে পারি না, ঠিক কিনা? আমি কি অর্জন করতে চাচ্ছি, এটা ইমপ্লিমেন্ট করলে কি হবে, হ্যাঁ, অর্গানাইজেশনের কি বেনিফিট এখান থেকে আমরা পাবো, কি কি রিস্কটা আমরা মিনিমাইজ করতে পারবো, সেখানে বলছে তিনটা কারণে আমরা ইন্টারনাল কন্ট্রোলস ইমপ্লিমেন্ট করতে পারি। রিজন তিনটা। এক নাম্বার বলছে যে আমরা আমাদের যে শেয়ার হোল্ডার্স বা স্টেক হোল্ডার আছে তাদেরকে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা আমরা প্রোভাইড করি এটা যেন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে যায়। হ্যাঁ, বলছে যে এই বলছে যে রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা যেন সঠিকভাবে হয় সেটা এনশিওর করবে এই ইন্টারনাল কন্ট্রোলস। সেকেন্ডটা বলছে যে অর্গানাইজেশনের যে সমস্ত অপারেশন গুলো আছে, যেমন পারচেজের ক্ষেত্রে তো একটা অপারেশন থাকে, সেলস এর ক্ষেত্রে একটা অপারেশন থাকে, হচ্ছে এই পার্টিকুলার যে অপারেশন গুলো আছে এই অপারেশন গুলো ইফেক্টিভলি অপারেট করতেছে কিনা সেটা আমরা কিভাবে এনশিওর করতে পারি, বলছে ইন্টারনাল কন্ট্রোলের মাধ্যমে এটা এনশিওর করা যেতে পারে। আর লাস্টেরটা বলছে যে প্রতিষ্ঠানের যে সমস্ত আইন কানুন প্রযোজ্য সেই আইন কানুন যদি না মানে অর্গানাইজেশন, তাহলে তো সেটা সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। তো ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলে সেটা এনশিওর করবে প্রতিষ্ঠানের যে সমস্ত আইন কানুন মেনে ব্যবসা পরিচালনা করার কথা সেগুলো মেনেই ব্যবসা পরিচালিত হচ্ছে। এই আর কি। যে কোশ্চেন করেছিলেন তিনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি জি, আপনি কি বুঝতে পেরেছেন জীবন? হ্যাঁ হ্যাঁ স্যার, পারছি। থ্যাংক ইউ স্যার। আমি তখন নেট থেকে বের হয়ে গেছিলাম, এই জন্য আমি ওইটা বুঝতে পারছিলাম না। পারছি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার একজন হাত তুলছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, যে হাত তুলছেন বলেন প্লিজ। শাকিল বলেন। আচ্ছা, শাকিলের কথা শোনা যাচ্ছে না। তামিদ বলেন। স্যার আমার আমার আপাতত কোনো কোশ্চেন নাই এখানে কোনো। না না, আরেকজন কে কেন কোশ্চেন করতে চাইলেন? আসিফা, ও আসিফা কোশ্চেন করতে চাইছিল, আসিফ আপু। আচ্ছা, কে যেন কোশ্চেন করতে চেয়েছিলেন, কোশ্চেনটা করেন। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আনইউজুয়াল ট্রানজাকশন নিয়ে আপনি যে বললেন এই ইন্টারনাল কন্ট্রোলটা ধরতে পারবে না, কি? এটা একটা যদি এক্সাম্পলের মাধ্যমে বলতেন তাহলে একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা, ধরেন আমি এটা ইন ডিটেলসটা আসলে চ্যাপ্টার 6 যখন পড়াবো, ধরেন কোন একটা ইন্টারনাল কন্ট্রোলস এভাবে ইমপ্লিমেন্ট করলেন যে আপনি যখন পারচেস করবেন তখন আপনি লিস্টেড ভেন্ডরদের কাছ থেকে আপনি কি করবেন বলেন তো, পারচেস করবেন। লিস্টেড ভেন্ডর বলতে কি বোঝাচ্ছে? আপনি 10টা বা 12টা সাপ্লায়ারের নাম লিস্ট করলেন, এদের ভেতর থেকেই আপনাকে কি করতে হবে বলেন তো, পারচেস করতে হবে। হ্যাঁ, তো এমন কিছু পারচেস করার প্রয়োজন হলো যারা এই সাপ্লায়াররা কি করে না বলেন তো, সাপ্লাই দেয় না। হ্যাঁ, তখন কি আপনার এই লিস্টেড ভেন্ডরের কাছ থেকে অর্ডারটা নিতে পারবেন নাকি অন্য ভেন্ডরের কাছে যেতে হবে? কি মনে হয় আপনাকে? স্যার অন্য ভেন্ডর। তাহলে এই ইন্টারনাল কন্ট্রোলস তো বলছে যে আপনাকে লিস্টেড ভেন্ডরের কাছ থেকে কি করতে হবে, পারচেস করতে হবে, তাই না? তো তখন আপনাকে তো আর তার কাছ থেকে আপনি পারচেস করতে পারলেন না। তো সেক্ষেত্রে কি
এটা ইন্টারনাল কন্ট্রোলের একটা লিমিটেশন হলো কি হলো না? স্যার এটা তো আমি পরে ধরতে পারবো না যে আমার এখান থেকে ট্রানজেকশন হয়নি। জি জি, রাইট, সেই জন্যই তো আমরা বলতেছি এটা ইন্টারনাল কন্ট্রোলের একটা লিমিটেশন। এই আর কি। না স্যার, আমি আর কি বলতে চাইছি যে আমরা তো এটা ধরতে পারবো পরে যে এইখান থেকে আমার হ্যাঁ, ট্রানজেকশনটা আপনি তো হয়নি। পরবর্তীতে ধরতে পারবেনই, কিন্তু ইন্টারনাল কন্ট্রোলসে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন তখন তো আপনি বলবেন যে আমাকে লিস্টেড ভেন্ডরের কাছ থেকেই করতে হবে, পারচেস করতে হবে, তাই তো? কিন্তু এখন তো তার কাছ থেকে আপনি পারচেস করতে পারতেছেন না। সো ইন্টারনাল কন্ট্রোল যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন, হ্যাঁ, তখন তো আপনি এর বাইরে অন্যর কাছ থেকে কি করতে পারবেন না বলেন তো? কিনতেই পারবেন না। আপনার একটু যখন অডিটে বা আপনি যখন অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করতে যাবেন তখন দেখবেন পারচেজের ক্ষেত্রে কতটা স্ট্রিক্টলি এগুলো ফলো করা হয়। হ্যাঁ, তো আমার মনে হয় আপনি চ্যাপ্টার 6 পড়ার সময় আরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা স্যার। এটা এটা কোনো ইউজুয়াল না। হ্যাঁ, ওকে, তো আমরা একটু ব্রেক নেই, আমরা সবাই 9টায় ফিরে আসবো আর কি। হ্যাঁ, ওকে স্যার। ওকে, ওকে স্যার। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক কোয়েশ্চেন ইউ। ছিল স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক তাহলে লাস্ট 9টায় স্যার, স্যার আমরা কি ক্লাস কি অন রাখবো নাকি আমরা বেরোয় যাব? হ্যাঁ, অনলাইনে থাকেন, সমস্যা নাই। আমরা তো 9টা থেকে ক্লাস শুরু করবো আবার। হ্যাঁ, ওকে ওকে। স্যার এরপরের ক্লাস ক্লাসে তো আর বিজনেস এন্ড ল করা হবে হচ্ছে না, তাই না? তাইলে তো মনে হয় থাকা উচিত। জি স্যার, তাহলে হ্যাঁ, মিউট করে ক্লাস, রেখে দিই। এরপরের ক্লাস বিজনেস ল নিয়ে হবে না? স্যার ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল। যে আমরা ব্রেক নিয়েছি, ব্রেক থেকে এসে কোশ্চেন গুলো নেই, অলরেডি 8:45 বেজে গেছে। হ্যাঁ, ইয়েস স্যার। ওকে হ্যালো হ্যালো জি, স্যার এখানে লাইনে কেউ অনেকগুলা থাকলে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কথা বলি আচ্ছা যে হচ্ছে স্যার বিজনেস